এবার মুঘল যুগ। এখানে যে রাজারা আসে তারা হলো বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব। বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব। আসলে এই বংশের নাম হলো চাগদাই বংশ। 1526 খ্রিস্টাব্দ থেকে ভারতে এই মুঘল যুগের সূচনা হয়, আর এটা সূচনা করে বাবর। তার জন্ম হয় 1483 খ্রিস্টাব্দের 14 ফেব্রুয়ারি উজবেকিস্তানের ফরগনা জেলাতে। তার পিতা ওমর শেখ মির্জা তৈমুরলংয়ের বংশধর ছিল, আর মাতা কুতলুগ নিগার খান চেঙ্গিস খানের বংশধর ছিল। তার দিদার নাম এহসান দৌলত বেগম। তার আসল নাম জাহির উদ্দিন মোহাম্মদ। দুটি উপাধি পান তিনি। কর্মসূত্রে তার উপাধি হয় বাবর, আর বংশসূত্রে তার উপাধি ছিল মির্জা। বাবরের যখন 11 বছর বয়স তখন 1494 খ্রিস্টাব্দে তার পিতা ওমর শেখ মির্জা মারা যায়। ফলে 11 বছর বয়সেই বাবর সিংহাসনে বসে, এবং তখন থেকেই বাবর তার সাম্রাজ্য বিস্তার করতে চেয়েছিল। আর এই জন্য পরপর সমরকন্দ, বুখারা, গজনি, কাবুল এই সমস্ত এরিয়া দখল করে। ফলে বাবরের আন্ডারে এই ফরগনা, কাবুল, গজনি, সমরকন্দ, বুখারা এই সমস্ত অঞ্চলই ছিল। কিন্তু ধীরে ধীরে তার হাত থেকে সবই বেরিয়ে যায়। এরপর বাবর ধীরে ধীরে ভারতের মূল ভূখণ্ডের দিকে আসতে থাকে, এবং 1519 খ্রিস্টাব্দে বর্তমান পাকিস্তানের একটি জায়গা বাজর, এই বাজর এলাকার উপর আক্রমণ করে। ফলে ভারতের এরিয়াতে বাবরের প্রথম আক্রমণ হয় বাজর এলাকায়, আর এখানেই বাবর প্রথমবার কামানের ব্যবহার করে। বাবর এই বাজর এলাকার উপর আক্রমণ করে ভেরা বা ভিরার কেল্লা জিতে নেয়, আর এরপর আশেপাশের আরো 3টে এরিয়া দখল করে। এরপর ওই লোদি বংশের আলম খান লোদি, দৌলত খান লোদি এরা বাবরকে আমন্ত্রণ করে ইব্রাহিম লোদির উপর আক্রমণ করার জন্য। রানা সাঙ্গা আর সংগ্রাম সিং বাবরকে ভারত সম্পর্কে সমস্ত তথ্য দেয়, যাতে বাবর খুব সহজেই ইব্রাহিম লোদিকে হারিয়ে দিতে পারে। আর এরপরই 1526 খ্রিস্টাব্দে বাবর আর ইব্রাহিম লোদির ভেতরে যুদ্ধ হয়, পানিপথের প্রথম যুদ্ধ। তো 1526 পানিপথের প্রথম যুদ্ধ বাবর আর ইব্রাহিম লোদির ভেতর। এই যুদ্ধে ইব্রাহিম লোদি হেরে যায়, আর এই যুদ্ধটা বাবরের ভারতে 5 নম্বর যুদ্ধ। প্রথম যুদ্ধ হলো বাজর আক্রমণ, তারপরে আরো 3টে এরিয়া যুদ্ধের মাধ্যমে দখল করে। ফলে 5 নম্বর যুদ্ধ হলো পানিপথের প্রথম যুদ্ধ। আর এই যুদ্ধেও বাবর কামান ব্যবহার করে। এই পানিপথের প্রথম যুদ্ধে বাবর দুটো যুদ্ধ পদ্ধতি ব্যবহার করে, উজবেক পদ্ধতি বা তুগলমা নীতি বা তুলঘামা নীতি, আর আরেকটা রুমি পদ্ধতি বা উসমানিয়া পদ্ধতি। উজবেক পদ্ধতি বা তুগলমা নীতি বা তুলঘমা নীতি, আর আরেকটা রুমি পদ্ধতি বা উসমানিয়া পদ্ধতি। বাবরের কাছে দুজন বিখ্যাত কামান চালক ছিল, মুস্তাফা খান আর উস্তাদ আলী। এই যুদ্ধের পর বাবর ভারতে থেকে যাওয়ার পরিকল্পনা করেছিল, আর এর জন্য পরের বছর 1527 খ্রিস্টাব্দে আরো একটা যুদ্ধ হয়, খানওয়ার যুদ্ধ। এই খানওয়ার যুদ্ধে একদিকে ছিল বাবর আর অন্যদিকে ছিল রানা সাঙ্গা। বাবর আর রানা সাঙ্গার ভেতরে হয় খানওয়ার যুদ্ধ। এই যুদ্ধে রানা সাঙ্গার সাথে লোদি বংশের আরো বিভিন্ন ব্যক্তি ছিল, যেমন মেহমুদ লোদি, আলম খান লোদি আর চান্দেরি রাজা মেদিনী রায়। তাহলে খানওয়ার যুদ্ধ 1527 খ্রিস্টাব্দ, বাবর আর রানা সাঙ্গার ভেতর। রানা সাঙ্গার সাথে ছিল মেহমুদ লোদি, আলম খান লোদি আর মেদিনী রায়। এই যুদ্ধে বাবর প্রথমে হেরে যাচ্ছিল, কিন্তু পরবর্তীতে জেতার জন্য তার সৈনিকদের কাছ থেকে তমগা নামক ট্যাক্স সেটাকে বাদ দিয়ে দেয়, এবং সৈনিকদের জিহাদের কথা বলে। খানওয়ার যুদ্ধে বাবর তার সৈনিকদের কাছ থেকে যে তমগা নামক ট্যাক্স দিত সেটাকে বাদ দিয়ে দেয়, এবং সৈনিকদের জিহাদের কথা বলে। এর ফলে বাবর এই খানওয়ার যুদ্ধে জিতে যায়, আর জিতে বাবর গাজী উপাধি নেয়, এবং এই যুদ্ধের পরেই বাবর স্থির করে নেয় যে সে ভারতেই থাকবে। এরপর পরপর 2 বছর দুটো যুদ্ধ হয়, চান্দেরির যুদ্ধ আর ঘরঘরার যুদ্ধ। খানওয়ার যুদ্ধে বাবর রানা সাঙ্গাকে তো হারিয়ে দিয়েছিল, কিন্তু ওই মেহমুদ লোদি, আলম খান লোদি আর মেদিনী রায় এরা 3জনে পালিয়ে যায়। ফলে এদের 3জনকে হত্যা করার জন্যই পরে এই দুটো যুদ্ধ হয়। 1528 সালে চান্দেরির যুদ্ধ, 1529 সালে ঘরঘরার যুদ্ধ। চান্দেরির যুদ্ধ চান্দেরির রাজা মেদিনী রায়ের সাথে, আর ঘরঘরার যুদ্ধ মেহমুদ লোদি আর আলম খান লোদির সাথে। তো 1526, 27, 28, 29 পানিপথের যুদ্ধ, খানওয়ার যুদ্ধ, চান্দেরির যুদ্ধ, ঘরঘরার যুদ্ধ। পানিপথের যুদ্ধ ইব্রাহিম লোদির সাথে, খানওয়ার যুদ্ধ রানা সাঙ্গার সাথে, চান্দেরির যুদ্ধ মেদিনী রায়ের সাথে, আর ঘরঘরার যুদ্ধ মেহমুদ লোদি আর আলম খান লোদির সাথে। পানিপথের যুদ্ধে দুটো যুদ্ধ পদ্ধতি, উজবেক পদ্ধতি বা তুগলমা নীতি বা তুলঘমা নীতি, আর রুমি পদ্ধতি বা উসমানিয়া পদ্ধতি। খানওয়ার যুদ্ধে বাবর জিহাদের কথা বলে আর তমগা নামক ট্যাক্সটাকে বাদ দিয়ে দেয়। পানিপথের যুদ্ধ জেতার পর বাবর ভারত সম্পর্কে ধারণা নেওয়ার জন্য তার দূত সারা ভারত জুড়ে পাঠিয়েছিল, আর তাদের কথা মতোই বাবর তার আত্মজীবনী তুজুকে বাবরিতে লিখেছিল যে আমি যখন ভারতে আসি তখন ভারতে 5টা মুসলিম রাজ্য আর 2টো হিন্দু রাজ্য ছিল, তথা দিল্লি, মালওয়া, গুজরাট, বাহমনি, বাংলা এই 5টা মুসলিম রাজ্য, আর মেওয়ার, বিজয়নগর এই 2টো হিন্দু রাজ্য। দিল্লি, মালওয়া, গুজরাট, বাহমনি, বাংলা, মেওয়ার, বিজয়নগর। এদের ভেতর দক্ষিণ ভারতের সব থেকে শ্রেষ্ঠ রাজা হলো বিজয়নগরের রাজা কৃষ্ণদেব রায়,
আর পূর্ব ভারতে সব থেকে শ্রেষ্ঠ রাজা হলো বাংলার সুলতানি শাসনের রাজা নুসরত শাহ। এখন বাবরকে মইবিয়ান পদ্ধতি বা চারবাগ শিল্পের জনক বলা হয়, যেখানে খাল থেকে ডাইরেক্ট বাগানে জল দেওয়ার ব্যবস্থা থাকতো। এই ব্যবস্থা প্রয়োগ করেই বাবর আগ্রাতে একটি বাগান নির্মাণ করিয়েছিলেন, আরামবাগ। যদিও এর আগে কাবুল থাকাকালীন সেই কাবুলে এই শিল্পের প্রয়োগ করে একটি বাগান নির্মাণ করেছিলেন বাগি বাফা। তো বাবর চারবাগ শিল্প প্রয়োগ করে দুটি বাগানের নির্মাণ করান, কাবুলে বাগি বাফা আর আগ্রাতে আরামবাগ। বাবর নিজের আত্মকথা লিখতেন, যাকে বলা হতো তুজুকে বাবরি। এটা তুর্কি ভাষায় লিখেছিলেন। বাবরের আত্মজীবনী তুর্কি ভাষায় লেখা তুজুকে বাবরি। পরবর্তীকালে এর ফার্সি অনুবাদ হয়, যাকে বলা হয় বাবরনামা। 1530 খ্রিস্টাব্দে বাবরের মৃত্যু হয় এবং তার কবর এই আরামবাগেই দিয়ে দেওয়া হয়। পরবর্তীতে তার কবর তুলে কাবুলে পাঠিয়ে দেওয়া হয়। বাবরের 4জন পুত্র ছিল, কামরান, হিন্দাল, অস্কিরি আর হুমায়ুন। বাবর জীবিত থাকাকালীন তার পুরো সাম্রাজ্য এই 4 ছেলের ভেতর ভাগ করে দিয়েছিলেন। এর ভেতর হুমায়ুনকে দেওয়া হয় ভারতের পোশাক। এবার হুমায়ুন। পানিপথের প্রথম যুদ্ধের সময় হুমায়ুন বাবরের সাথেই ছিল, ফলে হুমায়ুনের জীবনের প্রথম যুদ্ধ বলা হয় পানিপথের প্রথম যুদ্ধ। এরপর বাবর মারা যাওয়ার পর সিংহাসনে বসেন হুমায়ুন 1530 খ্রিস্টাব্দে। তারপর 1531 খ্রিস্টাব্দে হুমায়ুনের রাজা হওয়ার পর প্রথম যুদ্ধ হয় কালিঞ্জরের যুদ্ধ। এরপর 1539 খ্রিস্টাব্দে চৌসার যুদ্ধ, হুমায়ুনের সাথে শেরশাহ সূরি। পরের বছর 1540 খ্রিস্টাব্দে শেরশাহ সূরির সাথে হুমায়ুনের আরো একটি যুদ্ধ হয়, বিলগ্রামের যুদ্ধ বা কনৌজের যুদ্ধ। হুমায়ুনের সময় 3টে যুদ্ধ পরপর, 1531, 1539, 1540। 1531-এ কালিঞ্জরের যুদ্ধ, 1539-এ চৌসার যুদ্ধ, 1540-এ কনৌজের যুদ্ধ বা বিলগ্রামের যুদ্ধ। 39 আর 40 দুটোই হুমায়ুনের সাথে শেরশাহ সূরির, আর এই দুটো যুদ্ধেই শেরশাহ সূরি জিতে যায়। 1539 খ্রিস্টাব্দে হুমায়ুন এই চৌসার যুদ্ধে হেরে গিয়ে তার অবস্থা খুব খারাপ হয়ে যায়। তখন তাকে সাহায্য করে একজন মাঝি, শিয়াবুদ্দিন। হুমায়ুন তার কৃতজ্ঞতা রাখার জন্য শিয়াবুদ্দিনকে একদিনের জন্য রাজা বানায়। শিয়াবুদ্দিন একদিনের জন্য রাজা হয়ে চামড়ার মুদ্রা প্রচলন করে। এরপর 1540 খ্রিস্টাব্দে হয় কনৌজের যুদ্ধ। এই কনৌজের যুদ্ধে হেরে গিয়ে হুমায়ুন ভারতের বিভিন্ন জায়গায় পালিয়ে পালিয়ে বেড়াতে থাকে। আলটিমেটলি 1542 খ্রিস্টাব্দে গিয়ে হুমায়ুন ভারত ছেড়ে চলে যায়, এবং ভারত ছেড়ে যাওয়ার আগে হুমায়ুন তার গর্ভবতী স্ত্রীকে পাঞ্জাবের অমরকোটের রাজা বীরসালের দরবারে রেখে যায়। আর ওই পাঞ্জাবেই 1542 খ্রিস্টাব্দে আকবরের জন্ম হয়। এখন দিল্লির মোগল সাম্রাজ্যের সিংহাসন ফাঁকা থাকায় 1542 খ্রিস্টাব্দে এই সিংহাসনে বসে শেরশাহ সূরি। ফলে 1542 থেকে 1555 খ্রিস্টাব্দ ভারতে আসে সুর সাম্রাজ্য বা সুর বংশ। এখন 1542 খ্রিস্টাব্দে শেরশাহ সূরি দিল্লির সিংহাসনে বসার পর 1545 খ্রিস্টাব্দে গিয়ে মারা যায়। এরপর এই সুর সাম্রাজ্যের সিংহাসনে বসে তার ছেলে ইসলাম শাহ। ইসলাম শাহ 1553 খ্রিস্টাব্দে গিয়ে মারা যায়। আর এই সময়ের ভেতর হুমায়ুন ইরান চলে যায়। ইরানের সাফাভিদ সাম্রাজ্যের রাজার কাছ থেকে একটা ছোট সৈন্যদল তৈরি করে। ওই সৈন্যদল তৈরি করে 1553 খ্রিস্টাব্দের পরে আবার ভারতের উদ্দেশ্যে রওনা দেয়। এখন ভারত আসার আগে পাঞ্জাবের এরিয়াতে দুজন বাহাদুর সেনাপতি ছিল, হেবাত খান আর তাতার খান। পাঞ্জাবে একটা জায়গা আছে মৃচ্ছকোঠা, ওই মৃচ্ছকোঠাতে হেবাত খান আর তাতার খানের সাথে হুমায়ুনের আবারও একটা যুদ্ধ হয় 1555 খ্রিস্টাব্দে, মৃচ্ছকোঠার যুদ্ধ। তো 1555 খ্রিস্টাব্দে মৃচ্ছকোঠার যুদ্ধ, একদিকে হুমায়ুন আর অন্যদিকে হেবাত খান আর তাতার খান। আর এই যুদ্ধে হুমায়ুন জিতে যায়। হুমায়ুন জিতে দিল্লিতে আসে এবং দিল্লিতে এসে সুর বংশের জায়গায় আবারও মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করে, অর্থাৎ চাগদাই বংশের স্থাপনা করে। মৃচ্ছকোঠার যুদ্ধে হুমায়ুনের প্রধান সেনাপতি ছিল বহরম খান। এখন এর আগে পানিপথের প্রথম যুদ্ধে হুমায়ুন যেমন তার পিতা বাবরের সাথে ছিল, সেই রকমই এখন এই মৃচ্ছকোঠার যুদ্ধে আকবর তার পিতা হুমায়ুনের সাথে ছিল। ফলে আকবরের জীবনের প্রথম যুদ্ধ হলো এই মৃচ্ছকোঠার যুদ্ধ। তো যাই হোক, 1555 খ্রিস্টাব্দে মৃচ্ছকোঠার যুদ্ধ জিতে হুমায়ুন আবারও দিল্লিতে বসে এবং এরপর দিল্লির ভেতর একটা নতুন শহরের স্থাপনা করে, দিনপানা। আর সেখানে একটা লাইব্রেরি বা পুস্তকালয় তৈরি করে। ওই লাইব্রেরি থেকে পড়ে গিয়েই 1556 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়। তো 1556 খ্রিস্টাব্দে হুমায়ুনের মৃত্যু হয়, আর তার মৃত্যুর পর তার কবর দেওয়া হয় ওই দিল্লিতেই। ওই কবরের ওপর একটা সৌধ নির্মাণ করা হয়, যেটা পরবর্তীকালে দেখতে অনেকটা তাজমহলের মতো, কিন্তু সেটা লাল পাথর দিয়ে তৈরি। এই জন্য হুমায়ুনের ওই মকবরাকে বলা হয় লাল তাজমহল। হুমায়ুনের স্ত্রীর নাম ছিল হামিদা বানু বেগম, আর হুমায়ুনের বোনের নাম ছিল গুলবাদান বেগম। হুমায়ুনের স্ত্রী হামিদা বানু বেগম আর বোন গুলবাদান বেগম। বাবর যেমন তার আত্মকথা লিখেছিল, হুমায়ুনের জীবনী সম্পর্কে লিখেছিল তার বোন গুলবাদান বেগম, এবং ওই জীবনের নাম হলো হুমায়ুন নামা। হুমায়ুনের জীবনী নিয়ে লেখা হুমায়ুন নামা। এই হুমায়ুন নামা দুটো খণ্ডে বিভক্ত। প্রথম খণ্ডে বাবর সম্পর্কে লেখা আর দ্বিতীয় খণ্ডে হুমায়ুন সম্পর্কে লেখা। এরপর আকবর।
আকবরের জন্ম হয় পাঞ্জাবের অমরকোটের রাজা বীরসালের দরবারে 1542 খ্রিস্টাব্দের 15ই অক্টোবর এই তারিখে। আকবরের পিতা হুমায়ুন আর মাতা হামিদা বানু বেগম। যদিও আকবরের পালিত মা হলো মহামানগা। হুমায়ুনরা 4 ভাই ছিল, কামরান, হিন্দাল, অস্কেরি আর হুমায়ুন। জন্মের কিছুদিন পর আকবর আর তার মাকে নিয়ে যায় অস্কিরি। অস্কিরি এরপর হামিদা বানু বেগম আর আকবরকে পাঠিয়ে দেয় কাবুলে হিন্দালের কাছে। এরপর 1547 খ্রিস্টাব্দে গিয়ে আকবর তার বাবা হুমায়ুনের কাছে চলে আসে। আর এরপর 1555 খ্রিস্টাব্দে আকবরের জীবনের প্রথম যুদ্ধ হয় ওই মৃচ্ছকোটা যুদ্ধ। এই মৃচ্ছকোটা যুদ্ধের পরই হুমায়ুন আকবরকে উত্তরাধিকার বলে ঘোষণা করে দেয় এবং পাঞ্জাব বা লাহোর এরিয়াতে সুবেদার ঘোষণা করে দেয়। এরপর 1556 খ্রিস্টাব্দে গিয়ে হুমায়ুনের মৃত্যু হয় আর তার মৃত্যুর পর এই মৃত্যুর খবরকে প্রায় 20 থেকে 26 দিন মতো গোপন রাখা হয়। হুমায়ুনের মৃত্যুর পর বহরম খান আকবরকে ওই লাহোর থেকে আনতে যান এবং সেখান থেকে আসার পথে মাঝখানে গুরুদাসপুর বলে একটি জায়গা আছে, ওই গুরুদাসপুরে আকবরের রাজ্যাভিষেক হয়। এখন হুমায়ুন যখন দিল্লিতে ছিল তখন উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এই এরিয়াতে রাজা ছিল আদিল শাহ আর তার সেনাপতি হেমু বা হেমচন্দ্র বিক্রমাদিত্য। হুমায়ুন মারা যাওয়ার পর হেমু এই দিল্লির ওপর আক্রমণ করে। এখন দিল্লিতে হুমায়ুনের অনুপস্থিতিতে রয়েছে বহরম খান। ফলে 1556 খ্রিস্টাব্দে হেমু আর বহরম খানের ভেতর একটা যুদ্ধ হয়, পানিপথের দ্বিতীয় যুদ্ধ। পানিপথের প্রথম যুদ্ধ 1526 বাবর আর ইব্রাহিম লোদির ভেতর, পানিপথের দ্বিতীয় যুদ্ধ 1556 বহরম খান আর হেমুর ভেতর। পানিপথের দ্বিতীয় যুদ্ধের তারিখ হলো 5ই নভেম্বর আর এই যুদ্ধে বহরম খান জিতে যায়। এরপর 1556 খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে বসে আকবর। কিন্তু কিছু সময় পরে গিয়ে 1560 খ্রিস্টাব্দে আকবর আর বহরম খানের ভেতর একটা যুদ্ধ হয়, দিলওয়ারার যুদ্ধ। 1556 খ্রিস্টাব্দে পানিপথের দ্বিতীয় যুদ্ধ বহরম খান আর হেমুর ভেতর। 1560 খ্রিস্টাব্দে দিলওয়ারার যুদ্ধ বহরম খান আর আকবরের ভেতর। এই দিলওয়ারার যুদ্ধে বহরম খান হেরে যায়। এরপর এই বহরম খানকে চালাকি করে হত্যা করিয়ে দেয় মহামানগা। বহরম খানের ছেলে ছিল আব্দুল রহিম খানেখানা। পরবর্তীকালে আকবর এই আব্দুল রহিম খানেখানাকে তার নবরত্নে যোগ করিয়ে দেয়। এখন 1560 খ্রিস্টাব্দে আকবর বহরম খানকে হারিয়ে দিয়ে সিংহাসনে নিজের মতো বসে। তবে নিজের মতো বসলেও পিছন থেকে শাসন করত তার পালিত মা মহামানগা। 1560 থেকে 1562 পর্যন্ত আকবরের পিছন থেকে শাসন করেছিল মহামানগা। এই সময়টাকে বলা হয় পেটিকোটের শাসন বা পর্দা প্রথার শাসন। এরপর 1562 খ্রিস্টাব্দে আকবরের বিয়ে হয় যোধাবাইয়ের সাথে। যদিও এর আগে আকবরের আরো দুটো বিয়ে ছিল। হুমায়ুনের ভাই ছিল হিন্দাল, হিন্দালের মেয়ে ছিল রুকাইয়া। এই রুকাইয়ার সাথে আকবরের ছোটবেলায় বিয়ে হয়। এরপর আকবরের সেনাপতি ছিল বহরম খান। বহরম খানের স্ত্রী ছিল সালমা বেগম বা সালেমা বেগম। বহরম খান মারা যাওয়ার পর তার স্ত্রীকে সম্মান জানানোর জন্য আকবর এই সালমা বেগমকে সাংকেতিকভাবে বিবাহ করেন। তো আকবরের এর আগে দুজন স্ত্রী রুকাইয়া আর সালমা বেগম। আর 1562 খ্রিস্টাব্দে বিয়ে হয় যোধাবাইয়ের সাথে। এরপর বিভিন্ন সময় গিয়ে আকবরের জীবনের কিছু গুরুত্বপূর্ণ বিভিন্ন ঘটনা ঘটে। যেমন 1562 খ্রিস্টাব্দেই তিনি দাস প্রথার সমাপ্তি করে দেন। 1563-তে তীর্থযাত্রা করে সমাপ্তি করে দেন। 1564-তে জাজিয়া কর সমাপ্তি করে দেন। 1562-তে দাস প্রথা, 63-তে তীর্থযাত্রার ওপর কর, 64-তে জাজিয়া কর এইগুলো সমাপ্ত করে দেয়। এরপর 1571 খ্রিস্টাব্দে নতুন একটা শহরের প্রতিষ্ঠা করে ফতেপুর সিক্রি এবং রাজধানী নিয়ে যায় এই ফতেপুর সিক্রিতে। তারপর 1575 খ্রিস্টাব্দে এই ফতেপুর সিক্রিতে একটা স্থাপত্য নির্মাণ করান ইবাদাতখানা। তারপর 1578 খ্রিস্টাব্দে এই ইবাদাতখানায় সমস্ত ধর্মের লোকেদের আসার জন্য অনুমতি দিয়ে দেন, তবে শুধুমাত্র বৃহস্পতিবার। এর আগে 1575 খ্রিস্টাব্দে যখন ইবাদাতখানা তৈরি হয় তখন এখানে শুধুমাত্র সুন্নি লোকেদের আসার অনুমতি ছিল। 1578 খ্রিস্টাব্দে এই ইবাদাতখানায় সমস্ত ধর্মের লোকেদের আসার অনুমতি দিয়ে দেওয়া হয়, শুধুমাত্র বৃহস্পতিবার করে। এবং এখানে তিনি বিভিন্ন সমস্যার সমাধানের জন্য সবাইকে ডাকতেন। তার এই পদক্ষেপকে বলা হয় সুলাহে কুল এবং এর জন্য তিনি নিজে একটা উপাধি নিয়েছিলেন আমিরুল মোমেনিন। 1571 খ্রিস্টাব্দে ফতেপুর সিক্রি, 1575 খ্রিস্টাব্দে ওই ফতেপুর সিক্রিতে ইবাদাতখানা নির্মাণ। তারপর 1578 খ্রিস্টাব্দে গিয়ে এই ইবাদাতখানায় সবার জন্য খুলে দেন। তখন তার কাজকে বলা হতো সুলাহে কুল এবং নিজে উপাধি নেন আমিরুল মোমেনিন। এরপর 1579 খ্রিস্টাব্দে গিয়ে তিনি মাজারের ঘোষণা করেন এবং বলেন যে ধার্মিক মামলায় হাফিজরা তাদের সিদ্ধান্ত দিলেও অন্তিম সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা আমার অর্থাৎ রাজার অর্থাৎ আকবরের। এরপর 1582 খ্রিস্টাব্দে তিনি নতুন একটা ধর্মের প্রচলন করেন, দ্বীন-ই ইলাহি, এবং এর প্রধান পণ্ডিত ছিলেন আবুল ফজল। প্রথম এই ধর্ম গ্রহণ করেন বীরবল বা মহেশ দাস।
এর পাশাপাশি 1582 খ্রিস্টাব্দে তিনি সতী প্রথাকে সমাপ্ত করে দেন এবং তিনি ঘোষণা করেন যে ছেলে ও মেয়েদের জন্য বিয়ের ন্যূনতম বয়স হলো 16 আর 14 বছর। এরপর 1583 খ্রিস্টাব্দে গিয়ে নতুন একটা ক্যালেন্ডার চালু করেন, ইলাহি সম্বত। তো 1562 থেকে যে কাজগুলো হয় সেগুলো হলো 62তে দাস প্রথা, 63তে তীর্থযাত্রার ওপর কর, 64তে জাজিয়া কর, এইগুলো সমাপ্ত করে দেওয়া। 71-এ ফতেপুর সিক্রি স্থাপন, 75-এ ফতেপুর সিক্রিতে ইবাদতখানা স্থাপন, 78-এ ওই ইবাদতখানায় সমস্ত ধর্মের লোকেদের জন্য আসার অনুমতি দিয়ে দেওয়া। সেই সময় এই কাজকে বলা হতো সুলাহে কুল এবং নিজে উপাধি নেন আমিরুল মোমেনিন। 79 খ্রিস্টাব্দে গিয়ে মাঝারের ঘোষণা করেন। 82 খ্রিস্টাব্দে নতুন ধর্ম দ্বীন-ই ইলাহি, প্রধান পণ্ডিত আবুল ফজল প্রথম এই ধর্ম গ্রহণ করেছিল বীরবল বা মহেশ দাস। 83 খ্রিস্টাব্দে নতুন ক্যালেন্ডার চালু করে ইলাহি সম্বত। আকবরের দরবারে বিভিন্ন ধর্মের বিভিন্ন বিদ্বানরা ছিল, যেমন দস্তুরজি রানা পার্সি ধর্মের ছিল, একা বিবি ছিল ইসাই ধর্মের, হরিবিজয় সুরি ছিল জৈন ধর্মের, পুরুষোত্তম দাস হিন্দু ধর্মের, রামদাস শিখ ধর্মের, শেখ সেলিম চিস্তি ইসলাম ধর্মের। পার্সি ধর্মের দস্তুরজি রানা, ইসাই ধর্মের একা বেবি, জৈন ধর্মের হরিবিজয় সুরি, হিন্দু ধর্মের পুরুষোত্তম দাস, শিখ ধর্মের রামদাস। এই রামদাসকে পুকুর নির্মাণের জন্য 500 বিঘা জমি দিয়েছিলেন। ইসলাম ধর্মের ছিলেন শেখ সেলিম চিস্তি। আকবরের ধর্মগুরু ছিলেন এই শেখ সেলিম চিস্তি। গুরুর নাম অনুসারে নিজের ছেলের নাম রেখেছিলেন সেলিম, যার আরেক নাম জাহাঙ্গীর। আকবর দুটো মুদ্রার প্রচলন করেন, রুপিয়া আর দাম। যদিও এই দুটোই এর আগে শেরশাহ সূরির সময় প্রচলন হয়, তখন 1 রুপিয়া সমান সমান ছিল 40 দাম। এখন আকবরের সময় এই 1 রুপিয়া সমান সমান হয় 64 দাম। তবে আকবর নতুন দুটো মুদ্রা চালু করেছিলেন, ইলাহি কয়েন আর জালালি কয়েন, অর্থাৎ ইলাহি মুদ্রা আর জালালি মুদ্রা। ইলাহি মুদ্রা ছিল গোলাকার আর জালালি মুদ্রা চতুর্ভুজাকার। এই এক ইলাহি মুদ্রা সমান সমান ছিল 10 রুপিয়া। এছাড়া যোধাবাইয়ের কথায় আকবর চালু করেছিলেন রাম সীতা কয়েন। আকবর রুপিয়া আর দাম এটাকে তো কন্টিনিউ রাখে, এর পাশাপাশি আরো 3টে মুদ্রা চালায়, ইলাহি মুদ্রা, জালালি মুদ্রা আর রামসীতা মুদ্রা। এবার 1556 খ্রিস্টাব্দে আকবর সিংহাসনে বসার পর বিভিন্ন সময় বিভিন্ন এরিয়ার উপর আক্রমণ করেছিলেন, যেমন 1559 খ্রিস্টাব্দে গোয়ালিয়র আক্রমণ, 1560 খ্রিস্টাব্দে জৈনপুর আক্রমণ, 61তে চুনার আক্রমণ, ওই 61তেই মালবার ওপর আক্রমণ, 62তে রাজস্থানের আমিরের ওপর আক্রমণ, 59-এ গোয়ালিয়র, 60-এ জৈনপুর, 61তে চুনার মালবা, 62তে আমির, 64তে গোন্ডওয়ানা, 67তে মেওয়ার, 68তে রানথাম্বর, 76-এ আবারও মেওয়ার, 81-তে কান্দাহার, 89-তে কাশ্মীর। আকবরের জীবনের প্রথম যুদ্ধ 1555 খ্রিস্টাব্দে মৃচ্ছকোটার যুদ্ধ, কিন্তু রাজা হওয়ার পর আকবরের প্রথম যুদ্ধ হলো গোয়ালিয়র যুদ্ধ। মধ্যপ্রদেশের এরিয়া আছে গোয়ালিয়র। 1559 খ্রিস্টাব্দে আকবর এই গোয়ালিয়রের ওপর আক্রমণ করে। এরপর 1560-এ জৈনপুর আক্রমণ করে, এটাকে জৈনপুরের যুদ্ধ বলা হয়। 1561-তে চুনার আক্রমণ করে। ওই 61 সালেই চুনার থেকে দিল্লিতে ফেরার সময় মালবার ওপর আক্রমণ করে। এই মালবার রাজা ছিল বাজ বাহাদুর। 1561 খ্রিস্টাব্দে মালবার ওপর আক্রমণ করে, মালবার রাজা ছিল বাজ বাহাদুর। 62-তে রাজস্থানের আমির এরিয়ার ওপর আক্রমণ করে। এই আমিরের রাজা ছিল ভারমল। ভারমল ছিল কচ্ছোয়া রাজপুত বংশের। ভারমলের মেয়ে ছিল হরকাবাই বা যোধাবাই, আর তার ছেলে ছিল ভগবান দাস। এই ভারমলের মেয়ে যোধাবাই, যোধাবাইয়ের সাথে আকবরের বিয়ে হয় এবং আকবর যোধাবাইকে উপাধি দেয় মারিয়াম উজ্জাওয়ানি। আর ভারমলের ছেলে যে ভগবান দাস, ভগবান দাসের ছেলে মানসিং, মানসিংকে আকবর তার নবরত্নে রাখে। এরপর 64 খ্রিস্টাব্দে গোন্ডওয়ানা আক্রমণ। গোন্ডওয়ানার রাজা ছিল সংগ্রাম সিং আর তার স্ত্রী দুর্গাবতী। 64 খ্রিস্টাব্দে গোন্ডওয়ানার উপর আক্রমণ, গোন্ডওয়ানার রাজা সংগ্রাম সিং আর তার স্ত্রী দুর্গাবতী। 67-তে মেওয়ার আক্রমণ, মেওয়ার বা চিত্তোর আক্রমণ। এই মেওয়ারের রাজা ছিল উদয় সিং। উদয় সিং আকবরের সাথে যুদ্ধ করতে করতে হঠাৎ করেই কোথায় চলে যায়, ফলে এই মেওয়ারের যুদ্ধ অর্ধেকটা হয়েই থেমে যায়। পরবর্তীকালে 1576 খ্রিস্টাব্দে আবারও মেওয়ারের ওপর আক্রমণ হয় এবং তখন যুদ্ধ হয় হলদিঘাটের যুদ্ধ। এই যুদ্ধে একদিকে ছিল আকবর আর অন্যদিকে ছিল উদয় সিং এর ছেলে মহারানা প্রতাপ। হলদিঘাটের যুদ্ধে একদিকে আকবর, সাথে ছিল তার সেনাপতি মানসিং, অন্যদিকে মহারানা প্রতাপ, সাথে তার সেনাপতি ছিল হাকিম খান সুর। তো 1576 খ্রিস্টাব্দে মেওয়ার আক্রমণ, হলদিঘাটের যুদ্ধ। এবার মাঝখানে 1568 খ্রিস্টাব্দে রানথাম্বোর আক্রমণ। এই 1567 থেকে 1576 এর ভেতর আকবর বিহার আর বাংলার ওপর আক্রমণ করে। 1575 খ্রিস্টাব্দে আকবর 1575 খ্রিস্টাব্দে বাংলার আর বিহার ওপর আক্রমণ করে। এরপর 76 খ্রিস্টাব্দে হলদিঘাটের যুদ্ধের পর 1581 থেকে 95 এই টাইমের ভেতর উত্তর পশ্চিম দিকে আক্রমণ করে। এর ভেতর গুরুত্বপূর্ণ হলো 1581 খ্রিস্টাব্দে কাবুল আর কান্দাহার আক্রমণ করে, আর 1589 খ্রিস্টাব্দে কাশ্মীর আক্রমণ করে। এই কাশ্মীরে যুদ্ধের জন্য পাঠিয়েছিল আকবর বীরবলকে।
কাশ্মীরে তখন ছিল ইউসুফজাই কাবিলা। 1589 খ্রিস্টাব্দে এই ইউসুফজাই কাবিলার সাথে লড়াই করতে গিয়ে বীরবল মারা যায়। মাঝে 1572 খ্রিস্টাব্দের সময় আকবর গুজরাট এরিয়ার উপর আক্রমণ করে, ফলে তখন আকবরের প্রথম সমুদ্র দর্শন হয়, আর ওখানেই আকবর প্রথম পর্তুগালিদের সাথে পরিচিত হয়ে যায়। এরপর 1573 খ্রিস্টাব্দে আকবর দিল্লিতে আসে আর গুজরাট বিজয়ের উপলক্ষে একটা স্থাপত্যের নির্মাণ করায় বুলন্দ দরওয়াজা। 1573 খ্রিস্টাব্দে বুলন্দ দরওয়াজার। এবার 1589 খ্রিস্টাব্দে উত্তর পশ্চিম ভারত জয় করার পর আকবর দক্ষিণ ভারতের দিকে অগ্রসর হয়। তখন দক্ষিণ ভারতে মূলত 4টে রাজ্য ছিল: খানদেশ, আহমেদনগর, বিজাপুর আর গোলকোন্ডা। খানদেশ, আহমেদনগর, বিজাপুর আর গোলকোন্ডা। খানদেশের ওপর আক্রমণ করে 1595 খ্রিস্টাব্দে। খানদেশের রাজা যুদ্ধ না করেই আকবরের বশ্যতা স্বীকার করে নেয়। এরপর 1596 খ্রিস্টাব্দে আহমেদনগরের ওপর আক্রমণ করে। এই আহমেদনগরের রানী ছিল চাঁদ বিবি। চাঁদ বিবির ওপর আক্রমণ করে মুরাদ আর আব্দুল রহিম খানেখানা। আহমেদনগর জেতার পর 1596 খ্রিস্টাব্দেই বিজাপুরের ওপর আক্রমণ করে। বিজাপুরও এমনিতেই আকবরের বশ্যতা স্বীকার করে নেয়। এরপর 1601 খ্রিস্টাব্দে গিয়ে উপরের ওই খানদেশ আকবরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে, এবং ওই 1601 খ্রিস্টাব্দে ওই খানদেশের সাথে আবারও একটা যুদ্ধ হয়, যেটাকে বলা হয় আশিরগড়ের যুদ্ধ। 1601 খ্রিস্টাব্দে আশিরগড়ের যুদ্ধ আকবরের সাথে খানদেশের রাজার। এরপর 1602 খ্রিস্টাব্দে জাহাঙ্গীর তার বাবা আকবরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে, আর এই সময় জাহাঙ্গীর বীর সিং বুন্দেলাকে দিয়ে আবুল ফজলকে হত্যা করিয়ে দেয়। তারপর 1605 খ্রিস্টাব্দে গিয়ে আকবরের মৃত্যু হয়। তো দক্ষিণ ভারতে 1595 খ্রিস্টাব্দে খানদেশ আক্রমণ, 1596 খ্রিস্টাব্দে আহমেদনগর আর বিজাপুর আক্রমণ, 1597-তে গোলকুন্ডা আক্রমণ, 1601 খ্রিস্টাব্দে আবারও খানদেশের সাথে যুদ্ধ, আশিরগড়ের যুদ্ধ। 1602 খ্রিস্টাব্দে জাহাঙ্গীর আকবরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। 1605 খ্রিস্টাব্দে আকবর মারা যায়। এবার আকবরের সময় প্রশাসনিক ব্যবস্থার বিষয়টা আমি একটু বলি। নর্মালি 3 রকম ভাবে কর নেওয়া হতো: জাপ্তি প্রথা, কুনকুত প্রথা আর আইনি দহশালা পদ্ধতি। কর তোলার জন্য প্রধান দায়িত্বে ছিলেন টোডারমল। 3টে পদ্ধতিতে কর: জাপ্তি প্রথা, কুনকুত প্রথা বা নাসাক প্রথা আর আইনে দহশালা পদ্ধতি। জাপ্তি প্রথায় ফসলের 3 ভাগের 1 ভাগ কর হিসেবে নেওয়া হতো, আর এই করের নির্ধারণ করা হতো ভূমির পরিমাপের ওপর। পরবর্তীকালে কুনকুত প্রথা বা নাসাক পদ্ধতি আসে। এখানেও 3 ভাগের 1 ভাগ ট্যাক্স নেওয়া হতো, তবে এই করের পরিমাণটা নির্ধারণ হতো কতটা ফসল উৎপন্ন হয়েছে তার উপর। এরপর 1580 খ্রিস্টাব্দে আনা হয় আইনে দহশালা পদ্ধতি। এই পদ্ধতিতে গত 10 বছরে একজন কৃষক কত কর দিয়েছে তার একটা গড় হিসাবে কর নেওয়া হতো। এই কর ব্যবস্থায় সবার উপরে ছিল টোডারমল। তবে কৃষকদের কাছ থেকে ডাইরেক্ট ট্যাক্স তোলার জন্য 2 জন কর্মী নিয়োগ হতো: কানুনগো আর কারোরিস। কারোরিস কৃষকদের থেকে কর তুলতো আর কানুনগো হিসাব মিলিয়ে দেখতো। আকবরের সময় জমিকে 4 ভাগে ভাগ করা হতো: পোজল ভূমি বা পোলজ ভূমি, পর্তি ভূমি, চাচর ভূমি আর বঞ্জর ভূমি। পোজল ভূমি বা পোলজ ভূমি যেখানে প্রত্যেক বছর চাষবাস হতো। পর্তি ভূমি যেখানে 1 বছর বা 2 বছর অন্তর অন্তর চাষবাস হতো। চাচর ভূমি যেখানে 3 বছর বা 4 বছর পর পর চাষবাস হতো। আর বঞ্জর ভূমি যেখানে চাষবাস হতোই না। এখন জমি কিভাবে ব্যবহার হচ্ছে তার উপর ভিত্তি করে আরো 4 রকমের ভূমি ছিল। যেমন খালসা ভূমি, সরকারি জমিকে বলা হতো খালসা ভূমি, যেখানে চাষবাস হতো না। এরপরে আছে জাগি ভূমি, পৈবাকি ভূমি, মদতমাস ভূমি। খালসা জমি, জাগি জমি, পৈবাকি জমি, মদতমাস জমি। খালসা জমি সরকারি জমি ছিল। জাগি জমি বা জাগি ভূমি যেখানে চাষবাস হতো, যেখান থেকে ট্যাক্স উঠতো। এখন ট্যাক্স যদি কোথাও কম উঠতো তাহলে সেক্ষেত্রে ওই ট্যাক্সের পূর্তি করার জন্য যেখান থেকে কর তোলা হতো সেগুলোকে বলা হতো পৈবাকি ভূমি। আর যে সমস্ত জমি দান করা হতো তাকে বলা হতো মদতমাস ভূমি। এখন আকবরের দরবারে গুরুত্বপূর্ণ 9 জন ব্যক্তি ছিল, তাদের বলা হতো নবরত্ন। এই 9 জন ব্যক্তি হলো বীরবল, তানসেন, টোডারমল, মানসিং। বীরবল, তানসেন, টোডারমল, মানসিং। আবু ফজল, ফৈজি, আব্দুল রহিম খানেখানা। আবু ফজল, ফৈজি, আব্দুল রহিম খানেখানা। মোল্লা দো পেয়াজা আর হাকিম হুকাম। বীরবল, তানসেন, টোডারমল, মানসিং, আবু ফজল, ফৈজি, আব্দুল রহিম খানেখানা, মোল্লা দো পেয়াজা, হাকিম হুকাম। প্রথমে বীরবল ছিল রাজপুত জাতির। তার আসল নাম মহেশ দাস। আকবর বীরবলকে কবিপ্রিয় উপাধি দিয়েছিল এবং ভালোবেসে আকবর বীরবলকে রাজা বলে ডাকত। তানসেন ছিল সঙ্গীতজ্ঞ, তিনি সঙ্গীত লিখতেন এবং গানও করতেন। তার আসল নাম রামতনু পান্ডে। টোডারমল ছিলেন অর্থমন্ত্রী, তিনি আইনে দহশালা পদ্ধতি আবিষ্কার করেন। এরপর মানসিং ছিল ওই ভারমলের ছেলে ভগবান দাসের ছেলে। আবু ফজল ছিল আকবরের দরবারে প্রধান ধার্মিক ব্যক্তি। তিনি লিখেছিলেন আইনে আকবরী, ফার্সি ভাষায় লিখেছিলেন আইনে আকবরী এবং আকবরের জীবনী নিয়ে লিখেছিলেন আকবর নামা।
তো আইনে আকবরী আর আকবরনামা এই দুটো লিখেছিল আবু ফজল। আকবরের প্রচলন করা ধর্ম দ্বীনে ইলাহির প্রধান পণ্ডিত ছিলেন এই আবু ফজল। এরপর ফৈজি। ফৈজি ছিল আবু ফজলের ভাই। তিনি একজন কবি ছিলেন। তিনি গীতার ফার্সি অনুবাদ করেছিলেন, যার নাম রেখেছিলেন রাজমনামা। গীতার ফার্সি অনুবাদ করেছিলেন ফৈজি, নাম রেখেছিলেন রাজমনামা। এরপর আব্দুল রহিম খানেখানা। তিনি ছিলেন অনুবাদ বিভাগের বা ট্রান্সলেটর। তিনি বাবরের আত্মকথা তুজুকে বাবরি এটাকে ফার্সিতে অনুবাদ করেছিলেন এবং নাম রেখেছিলেন বাবরনামা। এই বাবরনামা থেকেই জানা যায় যে বাবর চেয়েছিলেন তার সমাধি কাবুলে হোক, আর এই জন্যই আকবর ওই আরামবাগ থেকে বাবরের সমাধি তুলে কাবুলে পাঠিয়ে দেন। এরপর মোল্লা দো পেয়াজা। মোল্লা দো পেয়াজা সবাকে মনোরঞ্জিত করে রাখতেন। হাকিম হুকাম ছিলেন রাঁধুনি। এছাড়া আকবরের মনসবদারি প্রথা খুবই গুরুত্বপূর্ণ। আকবর এই মনসবদারি প্রথা শিখেছিলেন চেঙ্গিস খানের কথা শুনে। আকবর নিজের দায়িত্বে তেমন কোনো সৈনিক না রেখে বিভিন্ন ব্যক্তিকে সৈনিকদের দায়িত্ব দিয়ে দিতেন। এটাকেই বলা হতো মনসবদারি প্রথা। আর এই প্রথায় সৈনিকদের বলা হতো জাট, আর ঘোড়ায় চড়া সৈনিকদের বলা হতো সাওয়ার। জাটদের মজুরি ছিল 3 রুপিয়া আর সাওয়ারদের মজুরি ছিল 20 রুপিয়া। এখন বিভিন্ন সৈনিকদের ভেতর অশ্বারোহী সেনা, বন্দুকধারী সেনা আর বর্ষা সেনা, এই ধরনের সেনাগুলো আকবর নিজের নিয়ন্ত্রণেই রাখতেন। আকবর তার প্রশাসন ঠিকঠাকভাবে চালানোর জন্য তার পুরো এরিয়া অর্থাৎ ভারতের এরিয়াকে 15টা প্রদেশ বা 15টা প্রভিন্সে ভাগ করে রেখেছিলেন। ওই প্রদেশের যে প্রধান তাকে বলা হতো সুবেদার বা গভর্নর। প্রত্যেকটা প্রদেশ আবার কিছু জেলায় বিভক্ত ছিল। ওই জেলাগুলোকে বলা হতো সরকার। প্রত্যেকটা জেলা আবার কিছু ব্লকে ভাগ ছিল। ওই ব্লকগুলোকে বলা হতো পরগনা। ব্লক আবার কিছু গ্রাম নিয়ে গঠিত ছিল। তো গ্রাম, পরগনা, সরকার, প্রদেশ বা প্রভিন্স, তারপর পুরো দেশ। তো এই হচ্ছে আকবর। এরপর জাহাঙ্গীর।